করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন রোগী ১,৪৫২ জন, ১০% নিচে নামল শনাক্তের হার। ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার, মহামারী বিবেচনায় শ্রমিক মালিকদের ধৈর্য ধরার আহ্বান। শর্ত সাপেক্ষে চালু হলো আন্তর্জাতিক রুটের ফ্লাইট, ভারতসহ ১২ দেশের সঙ্গে বন্ধই থাকছে যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের এক মাসে ৫৫ মামলায় গ্রেপ্তার ৩৯৮ জন, দায় স্বীকার করে ১৬ আসামির জবানবন্দি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, এরপর বিস্তারিত। দেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৩৭ এবং নারী ২৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১১,৫১০ জনের। ৪২০টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৫,১১৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১,৪৫২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৬১%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,৬০,৫৮৪ জন। সুস্থ হয়েছেন আরও ৩,২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,৮৪,৬৭১ জন। ঢাকার করোনা হাসপাতালগুলোতে কমতে শুরু করেছে রোগীর চাপ, নেই আইসিইউর জন্য হাহাকার। চিকিৎসকরা বলছেন, লকডাউনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা কিছুটা বাড়ায় কমেছে সংক্রমণ। সপ্তাহখানেক আগেও করোনা হাসপাতালগুলোর সামনে রোগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আইসিইউ বা বেড না পেয়ে ছোটাছুটি করেছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। তবে এখন চিত্র অনেকটাই স্বাভাবিক। করোনা চিকিৎসার জন্য বরাদ্দ হাসপাতালগুলোতে বেড ফাঁকা থাকায় ভোগান্তি ছাড়াই মিলছে আইসিইউ বা সাধারণ বেড। বেড পেতে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এখন বেড অনেক খালিও আছে আর পেশেন্টের চাপও অনেক কম। টেস্ট করে গেছিলাম, সেখানে প্রায় আপনার 50% আমাদের সেখানে আক্রান্ত হয়েছে। তো তিনি বলছেন অতি শীঘ্রই আপনাদের ভর্তি হতে হবে। করোনা চিকিৎসার জন্য কুর্মিটোলা ডিএনসিসি আইসোলেশন সেন্টার, মুগদাসহ প্রায় প্রতিটি হাসপাতালে ২০ থেকে ৫০টি করে সাধারণ বেড ফাঁকা। সেই সাথে ১০০ আইসিইউ বেডের মধ্যে অন্তত ২৫টি আইসিইউ ফাঁকা রয়েছে ডিএনসিসি আইসোলেশন সেন্টারে। করোনা সংক্রমণের হার কমার এ ধারা ধরে রাখতে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ হাসপাতাল সংশ্লিষ্টদের। লকডাউন যেটা করা হয়েছে, যাতে আমাদের জনগণের যে বাইরে যাওয়ার প্রবণতা বা বিভিন্ন কিছু, সেটা কিন্তু একটা অন্যতম প্রধান বিষয়। যে আমরা তো জানি যে আমরা যদি একজন আরেকজনের সংস্পর্শে যত কম আসব এবং আমরা যত ডিস্টেন্সটা মেনটেন করতে পারবো এবং সেই সাথে আমাদের মাস্কটা যদি থাকে, তাহলে তো এটা আমাদের শরীরে ঢুকতে পারবে না, এটা তো প্রমাণিত। এদিকে অনলাইনে নমুনা পরীক্ষার সিরিয়াল পেতে ভোগান্তি না থাকলেও লকডাউনে পরীক্ষা কেন্দ্রে আসতে ভোগান্তির কথা জানান রোগীরা। এর আগের বার আমি একবার টেস্ট করেছিলাম, পজিটিভ আসার কারণে পরে নেক্সট টাইম আবার অ্যাপ্লাই করি। ১.৫ ঘন্টা দাঁড়িয়ে থেকে রিক্সা যোগে সিএনজি যোগে দুইটা ট্রান্সপোর্ট চেঞ্জ করে পরে আসছি। শনিবার সরকারি ছুটির দিনে হাসপাতালগুলোতে করোনা নমুনা পরীক্ষার কেন্দ্রে তেমন ভিড় ছিল না রোগীদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান লকডাউনে মার্কেট সহ নানা প্রতিষ্ঠান খোলা থাকলেও গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে কঠোর লকডাউনের ঘোষণা থাকলেও রাজধানীতে বিধিনিষেধ তেমন মানা হচ্ছে না। সড়কে ব্যক্তিগত গাড়ির আধিক্য, যানবাহনের চাপে দেখা গেছে যানজট। চলছে লকডাউন, তবে খোলা রয়েছে মার্কেট সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, কিন্তু রাস্তায় নেই কোনো গণপরিবহন। নগরে সিএনজি চালিত অটোরিকশা, রিকশার পাশাপাশি অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি। গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যাদের জরুরি দরকার, নিত্যদিনের প্রয়োজনীয়তা বের হবেই। এই আমি মেডিকেল যাচ্ছি, আমার ইমার্জেন্সি যাওয়া তাড়াতাড়ি দরকার, আমি যেতে পারছি না। সমস্যা তো অবশ্যই হয়েছে। এই কতখানি জায়গায় হাঁটতে আসছি, কোন জায়গায় যে গাড়িতে উঠবে তার তো ঠিক নেই। সিএনজি ও প্রাইভেট কারে শেয়ার করে যাচ্ছেন অনেকেই। যাদের কাছে 200 টাকা না নিয়ে 50 টাকা বা 100 টাকা নেয়, তাহলে তিনজন মিলে তাদেরও সুবিধা হয় আর আমাদেরও সুবিধা হয়। এভাবে আমরা তাদের কাছ থেকে ভাড়া যাত্রীকে উঠে দিচ্ছি। বাসে যদি 30 টাকা দিয়ে যারা যাইতো, তাগোদারে যদি 50 টাকা ভাড়া চাওয়া হয়, তই মনে করেন ওরা রাগই জায়গা। পুলিশ বলছে চাপ বেড়ে যাওয়ায় প্রতিটি গাড়িকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। গাড়ির তো একটু চাপ আছে, মানুষের চাপ যেহেতু বাড়ছে, নানা অজুহাতে মানুষ বের হচ্ছে। আসলে দেখেন, চেকপোস্টে আমরা যথাযথ চেষ্টা করছি,
আমরা প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছি, তা যথেষ্ট কারণ খোঁজার চেষ্টা করছি, কিন্তু এত 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 গাড়ি তো প্রত্যেকটা চেক করা সম্ভব হয় না আমাদের পক্ষে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের প্রভাবে করোনা সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি যে কোনো সময় আবারও খারাপের দিকে যেতে পারে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, তাই আন্দোলন বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। একই মত বিশেষজ্ঞদেরও। তারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি কম। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে চলছে লকডাউন। 5 এপ্রিল শুরু হওয়া এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয় 5 মে পর্যন্ত। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সরকার। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে খুলেছে দোকানপাট, শপিং মল এবং চালু হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচলও। বন্ধ থাকা গণপরিবহন চালুর দাবিতে রাস্তায় নামার ঘোষণার পর সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের জানান, জনস্বার্থের কথা বিবেচনায় ঈদকে সামনে রেখে অভ্যন্তরীণ ও আন্তঃজেলার বাস, ট্রেন এবং লঞ্চ চালুর চিন্তাভাবনা করছে সরকার। জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। কাজেই আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি সহ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকলেই সংক্রমণ কমে আসবে এমন ব্যাখ্যাও সঠিক নয়। এক্ষেত্রে পর্যায়ক্রমে লকডাউন থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন তারা। লকডাউন কিংবা বিধিনিষেধ এটা দীর্ঘমেয়াদী রাখা সম্ভব নয় এবং আমাদের দেশ না কোনো দেশেই সম্ভব নয়। এই যে স্বাস্থ্যবিধির বিষয়টা, এটা নিশ্চিত তদারকির মাধ্যমে করতে হবে, কারণ স্বাস্থ্যবিধি মানছে কিনা সেটা ড্রাইভার থেকে শুরু করে তার বাস অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে যাত্রী সবার জন্য প্রযোজ্য। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন চালু না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে বিকল্পভাবে বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে ঝুঁকি আরো বাড়ছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলমান বিধিনিষেধের মধ্যে কিছু শর্ত মেনে চালু হলো আন্তর্জাতিক রুটে বিমান চলাচল। তবে ভারত সহ করোনা সংক্রমণে অতি ঝুঁকিপূর্ণ 12 দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। শনিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 14 এপ্রিল বন্ধ করে দেয়া হয় আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল। 16 দিন বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বেবিচক। নতুন নির্দেশনা অনুযায়ী ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ 12টি দেশকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব দেশ থেকে শুধু বাংলাদেশি নাগরিকেরা বিশেষ ফ্লাইটে ঢাকায় আসতে পারবেন। তবে এক্ষেত্রে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের শর্ত পূরণ করতে হবে তাদের। অতি ঝুঁকিপূর্ণ ছাড়াও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে কাতার, বাহরাইন, ফ্রান্স, জার্মানি সহ 26 দেশের নাম। সিদ্ধান্তগুলো হয়েছে সবই করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে। যে সমস্ত দেশে করোনা বেশি, সে সমস্ত দেশগুলোতে অতি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে আখ্যায়িত করে, লাইক 12টা দেশ, এই অতি ঝুঁকিপূর্ণ দেশ থেকে যাওয়া আসা বন্ধ। আর 26টা দেশ হলো ঝুঁকিপূর্ণ দেশ, বিশেষ শর্ত সাপেক্ষে বাংলাদেশে আসা যাবে। এই পুনরায় আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট চালু করার মাঝ দিয়ে আজ থেকে আমাদের যারা বাংলাদেশি অভিবাসী বিভিন্ন জায়গায় আটকে আছেন দেশে আসার সুযোগ পাবেন এবং বাংলাদেশে নিযুক্ত অথবা কর্মরত অনেক বিশেষজ্ঞ যারা আমাদের উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত আছেন তারাও তাদের স্ব কর্মস্থলে অথবা গন্তব্যস্থলে যাওয়ার সুযোগ পাচ্ছেন। অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ তালিকার বাইরে থাকা দেশ থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। তবে তাদেরও 14 দিনের হোম কোয়ারেন্টিন কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের 3 দেশ কাতার, বাহরাইন ও কুয়েত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকলেও সেখান থেকে আসা যাত্রীদের থাকতে হবে 3 দিনের প্রাতিষ্ঠানিক
করোনায় আরও কঠিন হয়েছে শ্রমিকের জীবন। লকডাউনে আয় কমেছে 64%। সঞ্চয় ভেঙে ও ধার দেনা করে টিকে থাকার লড়াইয়ে এখন তারা। ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। স্ট্যান্ডে স্থবির সারি সারি বাস, অলস সময় কাটছে শ্রমিকের, নেই দৈনিক আয়, অথচ তা দিয়েই চলে 70 লাখ পরিবার। গবেষণা বলছে করোনার 1 বছরে শুধু পরিবহন খাতে আয় কমেছে 80%। এই অবস্থায় শ্রমিকেরা বলছেন সরকারি অর্থ সহায়তা বা প্রণোদনা না পেলে তারা টিকে থাকতে পারবেন না। কোনো অনুদান বলেন, সাহায্য বলেন, উপহার বলেন, ত্রাণ বলেন, আজ পর্যন্ত আমরা কিছু এখন পর্যন্ত পাই নাই। সংসার কি কোনো রকম খালি ঘুরি চলতেছে, 200-300 টাকা হয়, খরচ অনেক কম করতেছে। আগের মতো ইনকাম নাই, অনেক ক্রাইসিস আছে, অনেক ক্রাইসিস। একবেলা খাইলে পরে আরেকবেলা না খাই দেখতে এই অবস্থা। মায়ের রমজান মাস সামনে, বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মা বাবা ভাই বোন আছে, সবাই এমন যে করোনা অবস্থা আমাদের যা মুখে ভাষার বলা যাবে। সিপিডি বলছে করোনায় কাজ হারিয়েছেন 2 কোটির বেশি মানুষ। দারিদ্র্য সীমা বেড়ে 33%। 68% শ্রমিকের কমেছে আয়। এ পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তার আওতায় অর্থ ও খাদ্য সহায়তায় জোর দিচ্ছেন এই বিশ্লেষক। আরও প্রায় 2-3 বছরের জন্য সরকারের সামাজিক নিরাপত্তার একটি বর্ধিত কর্মসূচি দরকার, যাতে করে সরকার বছরে অন্তত 2 থেকে 3 বার এই ধরনের জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সহায়তা এককালীন হলেও এই সহায়তাগুলো যেন তাদেরকে বছরে 2 থেকে 3 বার তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। লিস্টের ভিত্তিতে যাতে বর্ধিত কলেবরে শ্রম জনগোষ্ঠীর জন্য যাতে এই সমস্ত সহায়তাগুলো পৌঁছে দেওয়া হয়। করোনার প্রথম ধাক্কায় শ্রমজীবীরা সঞ্চয় ভেঙে ধার দেনা বা পেশা বদলে করেছেন টিকে থাকার চেষ্টা। তবে দ্বিতীয় ধাক্কায় তাদের সে সুযোগও অবশিষ্ট নেই। তাদেরকে যদি কিছু ঋণ দেওয়া হয়, সেই ঋণের মধ্যে সুদ, নামে মাত্র সুদ, কিংবা তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে একটা অংশ হয়তো তাকে সাবসিডি হিসেবেই দেওয়া হলো। সুতরাং বিভিন্নভাবে তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, অর্থাৎ যারা কাজ হারিয়েছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, করোনায় বৈশ্বিক মহামারীতে শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার, মালিক পক্ষ সহ সবাইকেই আরও আন্তরিক হতে হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হলে শ্রমিকদের জন্য চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তিনি। এ সময় নজরুল ইসলাম খান শ্রমিকদের কেউ মারা গেলে ব্যাংক কর্মকর্তাদের সমান অর্থ সহায়তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, দেশে নানা উন্নয়নমূলক কাজ চলছে, এর সুবিধা শ্রমিকদের পাওয়া উচিত। এই সুবিধা থেকে কোনো শ্রমিক বঞ্চিত হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। পরে করোনায় শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকরা এখনো নির্দিষ্ট কর্মঘণ্টাকে বেশি কাজ করেন, কিন্তু তাদের পরিশোধ করা হয় না অতিরিক্ত মজুরি। করোনার এই দুর্যোগকালে দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকদের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান সরকার করা উচিত বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। সব শ্রমিক কর্মচারীদের জন্য কোভিডে আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা এবং ভুলা না করুন, যারা ইন্তেকাল করলে তাদের ব্যাংকের কর্মচারীদের জন্য, ব্যাংকের অফিসারদের জন্য যে নিয়োগ করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হোক। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডবের 1 মাসে 55 মামলায় গ্রেপ্তার করা হয়েছে 398 জনকে। শনিবার গ্রেপ্তার হয়েছেন জুনায়েদ আল কাশিম। সেই সহিংসতার দায় স্বীকার করে এর মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে 16 আসামি। অন্যদের ধরতে বিশেষ অভিযান চলছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সারা দেশে চলে হেফাজতের ধ্বংসযজ্ঞ। সেই তাণ্ডব থেকে বাদ যায়নি পৌরসভা, ভূমি অফিস, থানা ও সরকারি স্থাপনা, বাদ যায়নি রাজনৈতিক নেতাকর্মীদের বাড়ি। এতে শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ক্ষতি প্রায় 5 কোটি টাকা। ভূমি অফিসে দেয়া আগুনে পড়েছে 100 বছরের ভূমির দলিল। পরিদর্শনে গিয়ে আইজিপি জানান, এই ক্ষতি 50 বছরেও কাটিয়ে ওঠা যাবে না। এই ঘটনায় এবার শক্ত অবস্থানে পুলিশ। গত 1 মাস ধরে চলা বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে হেফাজতের অন্তত 400 নেতাকর্মী। সোশ্যাল মিডিয়া ফুটেজ, আমাদের স্টিল ছবি, অন্য বিষয় তথ্য ঘেটে একেবারে শনাক্ত করে আমরা আসামিদেরকে গ্রেপ্তার করছি। উস্কানিদাতাকে অবশ্যই উস্কানি পয়েন্ট খুঁজে তথ্য কালেক্ট করে উস্কানিদাতা অপরাধের
অপরাধী কাতারে থাকবে। হেফাজতের নাশকতা তদন্তে নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে কাজ করার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। একাধিক টিম এক্ষেত্রে প্রতিদিন কাজ করছে, প্রতিদিন এই একাধিক টিমের নেতৃত্ব সিনিয়র অফিসাররা দিয়ে থাকছে এবং তথ্য উপাত্ত যেটা পাওয়া হয় এটা যাচাই বাছাই বিশ্লেষণ করে তার ভিত্তিতেই অপারেশন পরিচালনা হয়। শনিবার হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া হামলার মাস্টার মাইন্ড জুনায়েদ আল কাশেমিকে গ্রেফতার করেছে সিআইডি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের বেশ কিছুদিন বাকি থাকলেও আজ শপিং মলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। একেবারেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়াই এসেছেন ক্রেতারা, সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটা করছেন নগরবাসী। উদাসীন বিক্রেতারাও। স্বাস্থ্যবিধি মানাতে কোনো তৎপরতা নেই দোকান মালিক সমিতি ও প্রশাসনের। রাজধানীর নিউ মার্কেট যেন স্বাভাবিক দিনের চিত্র, অথচ চলছে করোনা মহামারী। প্রতিদিন মৃত্যু 50 ছাড়িয়ে যাচ্ছে। নগরবাসীর কেনাকাটায় এসবের নেই কোনো প্রভাব। কেনাকাটায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তের পছন্দের শীর্ষে ঢাকার নিউ মার্কেট। শনিবার সকাল 10টার আগেই খুলেছে দোকান। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ক্রেতার সমাগম, কিন্তু উপেক্ষিত স্বাস্থ্যবিধি। একটা দোকানে একজনের উপরে আরেকজন যাচ্ছে, এখানে ওরকম ভাবে কোনো দূরত্ব মেনটেনও করা হয় না। আর স্বাস্থ্যবিধি তো বলতে এখানে নেই। দেখে কেনা একরকম হয় আর না দেখে কেনা একরকম হয়। অনলাইনে তো সবকিছু ভালো পাওয়া যায় না, আর অর্ডার করে একরকম জিনিস চলে আসে আর একরকম জিনিস, এই জন্যই আসলে আসা। কোনো হ্যান্ড স্যানিটাইজার বা মার্কেটের অন্যান্য যে দিকগুলো সরকারের নির্দেশনা অনুযায়ী মানা কথা ছিল, কোনোটাই মানা হচ্ছে না। অবশ্যই জীবন জরুরি, এখন এখানে মানুষের আনন্দ হতো জড়িত, সবাই তার এটা মানে না। ঈদের বাকি এখনো 12 দিন, তার আগেই ক্রেতা উপস্থিতি আশাবাদী করছে ব্যবসায়ীদের। তবে অধিকাংশ ব্যবসায়ী স্বাস্থ্যবিধি অনুসরণে সরকারের দেওয়া নির্দেশনা মানছেন না। গেটের সামনে আপনার পুলিশ প্রশাসন নিয়ে রাখা দরকার, যে মাস্ক না পরবে তারা আপনার জরিমানা করুক, তারা অ্যারেস্ট করুক, এইভাবে করা দরকার। আপনি নিজেই তো মাস্ক পরেন নাই। না, মাস্কটা আমি একটু কথা বলছিলাম, আমি তো মাস্ক পরেই থাকি। মাস্কটা তো সবসময় গরম, তো এই জন্য রাখা যায় না আর কি। যে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো হচ্ছে এখানে, তো আমরা আশা করি আরো ভালো হবে সামনেতে। ক্রেতা বিক্রেতা উদাসীন হলেও স্বাস্থ্যবিধি মানাতে তৎপর দেখা যায়নি দোকান মালিক সমিতি বা প্রশাসনের। লকডাউনের মধ্যেও দোকান মালিক সমিতির দাবিতে গত 25 এপ্রিল থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপদাহে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। তবে এরই মধ্যে আসার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল রাজধানী সহ অনেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। বৃষ্টি হলে কমে আসবে দিনের তাপমাত্রাও। মোহাম্মদ লেকত আলী কিশোরগঞ্জ থেকে এসে রিক্সা চালান রাজধানীতে। আগে দিনে 1000 টাকা আয় হলেও গরমের কারণে অল্পতে ক্লান্ত হয়ে যায়, এখন উপার্জন প্রায় অর্ধেকে নেমে এসেছে। আগে আমরা যে পরিমাণ গাড়ি চালায় স্বাচ্ছন্দ্য বোধ করতাম, যেরকম আরাম লাগতো, সেই পর্যায়ে আরাম নাই গায়ে। এখন গরমের কারণে আগে যেরকম পরিশ্রম হয়তো ইনকাম বেশি হতো, কিন্তু এখন পরিশ্রম হয় বেশি, ইনকাম হয় না। লেকত আলীর মতোই দুরবস্থা প্রায় সব রিক্সাওয়ালার। অন্যান্য পেশার মানুষেরও একই অবস্থা। করোনার ভয়কে উপেক্ষা করে একান্ত প্রয়োজনে যারা রাস্তায় নেমেছেন তারাও নাকাল অসহনীয় গরমে। প্রচন্ড গরম, তাপদাহে কাজ করা যাচ্ছে না, ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষ। তবে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। তীব্র রোদে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের। সারা বাংলাদেশে জানেন যে বিভিন্ন অন্য বছরের তুলনায় এই বছরের তাপমাত্রাটা অনেক বেশি। আর ট্রাফিক ডিপার্টমেন্টের মূলত কাজগুলি হচ্ছে রাস্তাতে। আর রমজান মাস, অতিরিক্ত তাপদাহের কারণে তো একটু কষ্ট হয়েই যায়। অবশ্য স্বস্তির কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। এই মৌসুমের জন্য তাপদাহ থাকবে, এটাই স্বাভাবিক। তবে সামনের দিনগুলো কালকে থেকে তাপদাহটা অনেকটাই কমে যাবে। কালকে থেকে রাজধানী সহ দেশের অনেক অংশেই বৃষ্টিপাতটা শুরু হতে পারে এবং সেটা আরও 3 থেকে 4 দিন চলতে পারে। এরপরেও কিছু বৃষ্টিপাত থাকবে। উত্তরের জেলাগুলোতে গত 24 ঘন্টায় 64 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমের প্রথম বৃষ্টির পর ডিম সংগ্রহের তোড়জোড় শুরু হয়েছে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে। এ বছর নদীর পরিবেশ ডিম সংগ্রহের জন্য যথেষ্ট অনুকূলে থাকলেও বজ্রসহ বৃষ্টি না হওয়ায় মাছের প্রজনন মৌসুমে চিন্তার ভাঁজ ছিল জেলেদের কপালে। এখন অপেক্ষা মৌসুমের দ্বিতীয় দফা ঝড় বৃষ্টির। এপ্রিল থেকে জুন পর্যন্ত হালদা নদীতে মাছের প্রজননকাল। এ সময় বজ্রসহ ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে
ডিম ছাড়ে মা মাছ। এই হিসাবকে সামনে রেখে প্রস্তুতি নেন ডিম সংগ্রহকারী জেলেরা। শনিবার চট্টগ্রামে মৌসুমের প্রথম বজ্রসহ বৃষ্টি হয়েছে। এছাড়া হালদা দূষণ রোধে বন্ধ হয়েছে নদীপাড়ে তামাক চাষ, 100 মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিল। এসব কারণে এবার প্রজনন আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দূষণের ব্যাপারে প্রশাসন অধিকতর কাজ করার কারণে হালদাতে এখন দূষণটা অনেক কমে গেছে, সেজন্য এবারের পরিবেশ অনেক ভালো। আমি আশা করি এবারে ডিম সংগ্রহকারীরা আগের তুলনায় আরও ভালো ডিম পাবে। মাছ প্রোটেকশনের ক্ষেত্রে আমরা প্রায় শতভাগের কাছাকাছি এটা সাকসেস বলা যায়। সবার যে এফোর্টটা একটা ইস্যুকে কেন্দ্র করে, সেটা হচ্ছে মাছ প্রোটেকশন। হালদায় মা মাছ ও পরিবেশ রক্ষায় 2.5 বছরে 169টি অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। দক্ষিণ এশিয়ার একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 4টা দিন যাতে করে মানুষ বা ডিম সংগ্রহকারী পর্যাপ্ত পরিমাণ ডিম পায়, শুধু এই লক্ষ্যকে সামনে রেখে আমরা 12টা মাস অক্লান্ত পরিশ্রম করি এবং আমরা উপজেলা প্রশাসন ঘোষণাই দিয়েছি যে আমরা কোনো পার্টিকুলার মাস বা পার্টিকুলার দিনকে টার্গেট করে কাজ করব না। সারা বছর প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে হালদাকে যেন আমরা নিরুপদ্রব রাখতে পারি, সেই লক্ষ্যে কাজ করছি। মৎস্য বিভাগের হিসেবে গেল বছর হালদা নদী থেকে রেকর্ড 25,500 কেজি ডিম সংগ্রহ করেছিল জেলেরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ভারতে করোনার অতি সংক্রামক ধরনটি ছড়িয়ে পড়ার পরিস্থিতির মারাত্মক অবনতি হবে বলে মার্চের শুরুতেই সতর্ক করেছিলেন একদল বিজ্ঞানী। তবে সরকার তা উপেক্ষা করেছে বলে অভিযোগ তাদের। সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ফোরামের 5 বিজ্ঞানী বার্তা সংস্থা রয়টার্সকে দিয়েছেন এ তথ্য। ভারতে লাগামহীন করোনা সংক্রমণ, এক একটি শেষকৃত্যের সঙ্গে মৃত্যু হচ্ছে এক একটি পরিবারের স্বপ্নের। শুক্রবারে 4,02,000-এর বেশি শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে দেশটিতে। সংক্রমণ মৃত্যু সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দেখা দিয়েছে অক্সিজেন সংকট, প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এ অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন ধরনের করোনা নিয়ে মার্চের শুরুতেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা, তবে তা আমলে নেয়নি মোদি সরকার। অথচ তার সরকারই করোনা মোকাবেলায় গঠন করে 5 বিজ্ঞানীর এই ফোরাম। রয়টার্সকে বিজ্ঞানীরা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ যখন ঘনিয়ে আসছে, তখন দেয়া হয়েছে কুম্ভ মেলার মতো অনুমতি, যেখানে স্বাস্থ্যবিধি না মেনেই অংশ নেন 70 লাখেরও বেশি পুণ্যার্থী। 1 মাসের বেশি সময় ধরে দিল্লিতে চলা কৃষক আন্দোলনেও মানা হয়নি স্বাস্থ্যবিধি। চলেছে রাজনৈতিক সমাবেশ, প্রচারণা। করোনা জিনোম ভেরিয়েন্ট শনাক্তে ডিসেম্বরে পরামর্শদাতা হিসেবে 5 বিজ্ঞানীকে নিয়ে INSACOG গঠন করা হয়। ভারতে নতুন ধরনের ভাইরাসটিও তারাই শনাক্ত করেন। তবে ফেব্রুয়ারিতে বিপদের কথা জানালেও গুরুত্ব দেয়নি সরকার। এদিকে সরকারি কর্মকর্তাদের নানা বৈঠকে কঠোর বিধিনিষেধ আরোপ নিয়ে আলাপ আলোচনা চললেও 20 এপ্রিল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লকডাউনে সায় না থাকার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তি হিসেবে প্রথম দফা লকডাউনে অর্থনীতির ব্যাপক ক্ষতি ও লাখ লাখ লোকের বেকার হওয়ার তথ্য তুলে ধরেন তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত থেকে কোনো নাগরিক অস্ট্রেলিয়ায় ফিরলে হবে 5 বছরের কারাদণ্ড। এছাড়া গুনতে হবে 66,000-এর বেশি জরিমানা। করোনা পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরাদের নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলো। সাময়িকভাবে অবৈধ ঘোষণা করে গত 14 দিন যারা ভারতে কাটিয়েছেন তাদের অস্ট্রেলিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। ভারতের প্রায় 9,000 অস্ট্রেলিয়ান নাগরিক রয়েছে। তবে করোনার ভয়ে ভারত থেকে যারা দেশে ফিরে যেতে চান তাদের জন্য কঠোর এই সিদ্ধান্ত অবিবেচক বলে মনে করছে চিকিৎসক ও স্বাস্থ্য বিশ্লেষকেরা। 15 মে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী। ক্যান্ডি টেস্ট বাঁচানো কঠিন বাংলাদেশের জন্য। ফলো অনে ফেলেও সেই সুযোগ নেয়নি শ্রীলঙ্কা। তাদের 493 রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংসে অল আউট হয় 251 রানে। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা 17 রানে 2 উইকেট হারিয়েছে। সব মিলে তৃতীয় দিন শেষে তাদের লিড 259 রান। আরও একবার নার্ভাস 90-র শিকার হয়ে তামিম ইকবাল আউট হন 90 রানে। তৃতীয় দিনের শেষ বিকেলের নাটকে ফলোঅনে বাংলাদেশ। সুযোগ না নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে পড়ল শ্রীলঙ্কা। উইকেট বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে স্পিনারদের দিকে। তাইজুল মিরাজ তুলে নিয়েছেন থ্রিমান্নে ও ওসাদাকে। 2 উইকেটে 17।
তবুও বাংলাদেশের মুখে হাসি নেই। প্রথম ইনিংসে 242 মিলিয়ে লঙ্কানদের লিড 259 রানের। তবে ইনিংসের শুরুটা অন্যরকম ছিল। যেখানে প্রথম টেস্ট শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু তামিমের। তখন উইকেটও ছিল ব্যাটিং স্বর্গ। টেস্টে টানা চতুর্থ 50 তুলে নেন আত্মবিশ্বাসী তামিম। 97 রানে জুটি ভাঙে সাইফের 25 রানের আউটে। উইকেট থেকে টার্ন আদায় করে শান্তকে ফেরান মেন্ডিস। টানা 2 ইনিংসে রান নেই শান্তর ব্যাটে। বাংলাদেশের ক্যাচ মিসের প্রতিদান যেন দিতে চেয়েছে স্বাগতিকেরা। তামিমকেও সেঞ্চুরির আক্ষেপ ভোলার সুযোগ দিয়েছেন লঙ্কান ফিল্ডাররা। তারপরেও 3 অঙ্ক যেন মরীচিকা। 92-এ ফিরে 26 মাস সেঞ্চুরিবিহীন থাকার অপেক্ষা আরও বাড়িয়েছেন। সময় যত গড়িয়েছে টার্ন পেয়েছেন স্পিনাররা। সেই ফাঁদে পা দিয়েছেন মুশফিক, ফিরেছেন 40 করে। আর 50 থেকে মাত্র 1 রান দূরে থেকে ফিরেছেন মুমিনুল। বদলে যাওয়া উইকেটে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন জয় বিক্রমা। শেষ 35 রানে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ অল আউট 251 রানে। 92 রানে 6 উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞের নায়ক বাঁহাতি স্পিনার। এর আগে দিনের শুরুতে মেন্ডিসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা 4 উইকেট শিকার করেন তাসকিন। তাকে 5 উইকেট নেয়ার সুযোগ দেননি প্রতিপক্ষ অধিনায়ক। ইনিংস ঘোষণা করে দিয়েছেন 7 উইকেটে 493 রানে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 23 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে ফিরেছেন ইমরুল কায়েস। দলে রাখা হয়েছে আইপিএল মিশনে ব্যস্ত থাকা সাকিব ও মুস্তাফিজকে। নিউজিল্যান্ড সিরিজে বাজে পারফরমেন্স সত্ত্বেও বড় পরিবর্তন আনা হয়নি দলে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার শহীদুল ইসলাম। প্রাথমিক দলে রাখা হয়েছে 7 পেসার। রোববার থেকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ক্যাম্প। 10 থেকে 17 মে পর্যন্ত ঈদের ছুটিতে থাকবে টাইগাররা। 16 মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। 21 মে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ 23, 25 ও 27 মে সুরক্ষা বলয়ের মাঝে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সংবাদ সন্ধ্যা শেষ করব, তার আগে শিরোনামগুলো আরেকবার। করোনায় আরও 60 জনের মৃত্যু। নতুন রোগী 1452 জন। 10% নিচে নামল শনাক্তের হার। ঈদ সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। মহামারী বিবেচনায় শ্রমিক মালিকদের ধৈর্য ধরার আহ্বান। শর্ত সাপেক্ষে চালু হলো আন্তর্জাতিক রুটের ফ্লাইট। ভারতসহ 12 দেশের সঙ্গে বন্ধই থাকছে যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের 1 মাসে 55 মামলায় গ্রেপ্তার 398 জন। দায় স্বীকার করে 16 আসামির জবানবন্দি। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।